হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গত সপ্তাহে অফিসের কাজের চাপের জন্য নতুন কোনো সিনেমা হলে গিয়ে দেখতে পারিনি, তাই সারা সপ্তাহে মোটামুটি ওটিটির উপরেই নিজের এন্টারটেনমেন্ট করেছি। তো ওটিটিতে সিনেমা দেখতে গিয়ে আমরা একটা সিনেমা দেখলাম, যেটা কিনা ছিল 2023 সালের একটা মালায়ালাম সিনেমা। আজকাল মালায়ালাম সিনেমা র্যাপিড রেটে খুবই উন্নত করছে এবং তাদের কাহিনী, তাদের ডিরেকশন সব কিছুই যেন মানে টপ লেভেলে চলছে। আমি যে সিনেমাটা দেখলাম সেই সিনেমাটার নাম ছিল নেরু। সিনেমাটাতে মূল চরিত্রে ছিল মোহনলাল এবং পিয়ামণি এবং অন্যান্য আরও চরিত্র ছিল, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সিনেমাটা বেসিক্যালি ছিল একটি ক্রাইম থ্রিলার এবং কোর্টরুম ভিত্তিক কাহিনী। কোর্টরুম ভিত্তিক কাহিনী বলতে সিনেমার অনেকটা অংশই কোর্টরুমের মধ্যে সংগঠিত হয়েছে। চলো সময় নষ্ট না করে সিনেমাটার গল্পটা নিয়ে একটু আলোচনা করা যায়, তারপরে নিজের মতামত ব্যক্ত করব সিনেমাটার বিভিন্ন অংশ নিয়ে কিংবা বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে। তো সিনেমাটা শুরু হয় সারা মোহাম্মদ নামে একটা অন্ধ মেয়েকে নিয়ে। শহরের এক প্রান্তে বাস করে সারা মোহাম্মদ তার বাবা এবং মাকে নিয়ে। মেয়েটা মুসলিম, কিন্তু মেয়েটা হচ্ছে অন্ধ। অন্ধ হওয়ার পরেও তার মধ্যে একটা গুণ রয়েছে যে সে তার হাত দিয়ে যদি কারোর চেহারায় একবার হাত দিয়ে অনুভব করে নেয়, তাহলে সে তার মূর্তি গড়ে দিতে পারে। আর এই মূর্তি গড়ার কোয়ালিটিটা সে পেয়েছে তার বাবার কাছ থেকে, কারণ তার বাবা একজন খুব ভালো মূর্তি প্রস্তুতকারক। তো একদিন সারা মোহাম্মদ যখন বাড়িতে একা ছিল, তখন তার ধর্ষণ হয়। কিন্তু যেহেতু সে অন্ধ, সেহেতু ধর্ষণকারীকে পুলিশ খুঁজে পায় না। তারপর সারা মোহাম্মদ তার নিজের গুণে, তার যে মূর্তি তৈরি করার একটা গুণ আছে, তার উপর ভিত্তি করে সে ধর্ষণকারীর একটা মূর্তি তৈরি করে এবং তার উপর বেস করেই মাইকেল জোসেফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়, যে কিনা শহর থেকে এসেছিল। মাইকেল জোসেফকে পুলিশ গ্রেপ্তার করে। মাইকেল জোসেফের বাবা মা কিন্তু দুজনই প্রভাবশালী ব্যক্তি। তো তারা খুব বড় একজন ডিফেন্স লয়ারকে মাইকেলের জন্য নিয়োগ করে। মাইকেল জোসেফের যে লয়ার, তার সামনে সরকারি উকিল খুব সহজেই হাতিয়ার নামিয়ে দেয়, মানে খুব সহজেই সে নিজের পরাজয় স্বীকার করে নেয়। ডিফেন্স লয়ার রাজশেখরের তীক্ষ্ণ প্রশ্নের সামনে এবং সরকারি উকিলের অবিশ্বস্ততার কারণে মাইকেলকে দোষী প্রমাণ করা যায় না। মাইকেল জামিনে ছাড়া পেয়ে যায়। মাইকেল জামিন পাওয়ার পরে সারার ফ্যামিলি প্রস্তাব পায় এই কেসটাকে উইথড্র করার জন্যে, কিন্তু সারা এবং তার ফ্যামিলি এই কেস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে সিআই পল ভার্গব, যে কিনা এই কেসের তদন্তকারী অফিসার, সে সারার এই মামলাটা নিয়ে যায় তার বন্ধু অ্যাডভোকেট বিজয় মোহনের কাছে। এখানে আমরা অ্যাডভোকেট বিজয় মোহনের চরিত্রে দেখতে পাবো মোহনলালকে, যে কিনা 5 বছর ধরে উকালতি পেশা থেকে দূরে আছে। কেন দূরে আছে সেটা আমরা পরে জানতে পারবো। সিআই পল ভার্গিস বিজয় মোহনের কাছে গিয়ে সারার এই কেসটা নিতে বলে এবং তাকে সারার পক্ষ হয়ে আদালতে সওয়াল জবাব করতে বলে। কিন্তু বিজয় মোহন কেসটা নিতে রাজি হয় না, কারণ সে ওকালতি থেকেও বেশ দূরে সরিয়ে রেখেছে নিজেকে। এরপরে সিআই ভার্গিস বিজয় মোহনকে রিকোয়েস্ট করে একবার সারার বাড়িতে আসার জন্যে। বিজয় মোহন যখন সারার বাড়িতে আসে, সারাকে দেখে তার খুব খারাপ লাগে এবং তার অসহায়তা দেখে বিজয় মোহন সারার হয়ে এই কেসটা নিতে রাজি হয়ে যায়। এখানে আমরা অ্যাডভোকেট বিজয় মোহনের সম্বন্ধে দুটো কথা বলে রাখতে চাই। অ্যাডভোকেট বিজয় মোহন কেন 5 বছর নিজেকে ওকালতি পেশা থেকে দূরে রেখেছিল, তার একমাত্র কারণ ছিল ডিফেন্স লয়ার মিস্টার রাজশেখর। মিস্টার রাজশেখরের মেয়ে পূর্ণিমা, যে চরিত্রে আমরা দেখতে পাবো প্রিয়মণিকে, তার সাথে বিজয় মোহনের একটা অ্যাফেয়ার ছিল এবং সেই সময় বিজয় মোহন মিস্টার রাজশেখরের আন্ডারে অ্যাজ এ জুনিয়র কাজ করত। যেহেতু মেয়ের সাথে বিজয় মোহনের রিলেশনটা মেনে নিতে পারে না মিস্টার রাজশেখর, সেই জন্যে বিজয় মোহনকে মিথ্যে অপবাদ দিয়ে ওকালতি পেশা থেকে 5 বছরের জন্য দূরে থাকতে বাধ্য করে রাজশেখর। এবার আদালতে কেস ওঠে, আদালতে বিচার পর্ব শুরু হয়। একদিকে রয়েছে বিজয় মোহন ওরফে মোহনলাল, অন্যদিকে রয়েছে রাজশেখর ওরফে সিদ্দিকী। রাজশেখর বিভিন্নভাবে চেষ্টা করে সারা এবং তার ফ্যামিলিকে
অপমানিত করার এবং তাদের চরিত্র হনন করারও চেষ্টা করে। এমনকি সারার বাবার চরিত্র নিয়েও এখানে কথা হয়। একটা সময় এটাও প্রমাণ করার চেষ্টা হয় যে সারার বাবার চরিত্র ভালো নয়, কারণ সারার বাবা মুহাম্মদ দ্বিতীয় বিয়ে করেছে সারার মাকে, এবং সারার মাকে বিয়ে করার জন্য সে তার আগের পক্ষের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, যেখানে তার দুটো সন্তান রয়েছে। ইভেন এটাও সে প্রমাণ করার চেষ্টা করে মুসলিম বলে সারার বাবাই হয়তো তার মেয়ের প্রতি এই অসভ্য আচরণটা করার চেষ্টা করেছে। এবং রাজসাগর এটাও প্রমাণ করার চেষ্টা করে যে মাইকেল এবং তার ফ্যামিলির প্রচুর পরিমাণ সম্পদ আছে, এই জন্যে সারা এবং তার ফ্যামিলি মাইকেলকে বিপদে ফেলে সেই সম্পদের থেকে কিছুটা অংশ হনন করার চেষ্টা করছে। এই কেসে সারার পক্ষে প্রধান সাক্ষী ছিল মাইকেলের বন্ধু। মাইকেলের বন্ধু বাড়ি ছিল সারার বাড়ির ঠিক পাশে, এবং সেই বাড়িতেই মাইকেল বেড়াতে এসেছিল। এবং বেড়াতে আসার পরেই মাইকেলের কুনজর গিয়ে পড়ে সারার উপর। তো পরবর্তীতে বিজয়মোহন যখন মাইকেলের বন্ধুকে কোর্টে প্রেজেন্ট করে সারার পক্ষে সাক্ষী দেওয়ার জন্যে, কিন্তু মাইকেলের বন্ধু সেটা না করে সে মাইকেলের পক্ষে সাক্ষী দেয়। সে তার বক্তব্য থেকে পাল্টি খায় এবং যার জন্যে কেসটা পুরোপুরি সারার এগেনস্টে চলে যায়। এবং বিজয়মোহনের পক্ষে ব্যাপারটা খুব কষ্টকর হয়ে যায় যে সারাকে ন্যায় বিচার দেওয়ার। এখন তাদের কাছে সেই মুহূর্তে কোনো সাক্ষী ছিল না, তো তারা সম্পূর্ণ ক্লুলেস হয়ে পড়ে। এদিকে রাজশেখর এটা প্রমাণ করার চেষ্টা করে যে যেদিন সারার সাথে এই ঘটনা ঘটেছিল সেই দিন মাইকেল শহরে ছিল না। মাইকেল অ্যাকচুয়ালি তার মোবাইল ফোনটাকে তার গাড়িতে রেখে তার ড্রাইভারকে বলেছিল গাড়িটাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্যে, যার ফলে কি হয়েছে যে মোবাইল কোম্পানি যখন টেস্ট করার চেষ্টা করেছে যে ওই সময় মাইকেলের ফোনটা কোথায় ছিল, সেটা দেখা গেছে যে মাইকেলের ফোন ছিল অন্য জায়গায়। তো এক্ষেত্রে ব্যাপারটা বিজয়মোহনের জন্য আরও কঠিন হয়ে দাঁড়ায় যে মাইকেল সারার বাড়িতে যায়নি। মাইকেলের উকিল রাজশেখর আদালতে এটা প্রমাণ করার চেষ্টা করে যে ঘটনার দিন মাইকেল সারার বাড়ির আশেপাশে ছিল না, কারণ মাইকেলের যে মোবাইল তার সিগন্যাল পাওয়া গেছে সারার বাড়ি থেকে অনেক দূরে অন্য একটা জায়গাতে। এরপরে রাজশেখর মাইকেলের বন্ধুদের জবানবন্দি নেয় এবং তারা সবাই বলে যে তারা সবাই মিলে পার্টি করছিল অন্য একটা জায়গাতে। এবং রাজশেখর সিসিটিভি ফুটেজ পেশ করে আদালতের সামনে, যেখানে দেখা যায় মাইকেল তার বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে বসে মিটিং করছিল। ডিফেন্স লয়ার রাজশেখরের প্রেজেন্ট করা এই সিসিটিভি ফুটেজ দেখে আদালতে সবাই আশ্চর্য হয়ে যায়। সবাই মনে করে যে সারা হয়তো মিথ্যে কথাই বলছে। বিজয়মোহন এটা দেখে খুবই দুঃখ পায় এবং সে মোটামুটি এই কেসটা থেকে একটু ব্যাকফুটে চলে আসে। সে আহত মনে ভারাক্রান্ত মনে সে বাড়িতে বসে থাকে এবং চেষ্টা করতে থাকে কেসটাকে অন্য কোনোভাবে লড়াই করা যেতে পারে কিনা, এবং সেই সিসিটিভি ফুটেজটাকে বারবার ল্যাপটপে চালিয়ে দেখতে থাকে। তো বারবার দেখার পরেই তার অভিজ্ঞ দূরদৃষ্টিতে সে বুঝতে পারে সিসিটিভির ফুটেজের মধ্যে কোনো গরমিল আছে। বিজয়মোহন যখন বুঝতে পারে যে সিসিটিভি ফুটেজে কাটাছেঁড়া করা হয়েছে, তো সেটা নিয়ে বিজয়মোহন এনকোয়ারি করতে থাকে এবং এনকোয়ারির একটা পর্যায়ে সে সেই ব্যক্তিকে খুঁজে পায় যে এই সিসিটিভি ফুটেজ নিয়ে কাটাছেঁড়া করেছে। তারপরে সেটাকে আদালতে পেশ করা হয় এবং এটা প্রমাণ করা হয় যে ডিফেন্স লয়ার রাজশেখর, যে কিনা মাইকেলের উকিল, সে তার তত্ত্বাবধানে এই কাজটি করা হয়েছে। তার নির্দেশ মতো এই সিসিটিভি ফুটেজটাকে এডিট করা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে মাইকেল ওই রেস্টুরেন্টে সেই দিনে উপস্থিত ছিল, এবং আদালত ফরমান জারি করে যে রাজশেখর এই কেস লড়তে পারে না। এরপরে মাইকেলের হয়ে এই কেস লড়তে আসে রাজশেখরের মেয়ে পূর্ণিমা চরিত্রে আমরা দেখতে পাবো প্রিয়ামণিকে। এবং এখানে আমরা বলে রাখি পূর্ণিমা হচ্ছে সেই চরিত্র যার সাথে বিজয়মোহনের 5 বছর আগে অ্যাফেয়ার ছিল। যদিও আদালতে তারা একে অন্যকে 1%ও ডিসকাউন্ট দেয় না, তারা একে অন্যের বিরুদ্ধে লড়তে থাকে। মাইকেল যেহেতু বড়লোক বাবা মার ছেলে, সেহেতু এই খবরটা খুব সহজেই মিডিয়াতে ছড়িয়ে পড়ে। মিডিয়া খবরটার প্রতিদিন ফলো আপ করতে থাকে, যার কারণে মাইকেলের ফ্যামিলির খুব বদনাম হয় এবং এর ফলবশত মাইকেলের এনগেজমেন্ট ভেঙে যায় এবং মাইকেলের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে ব্যাকফুটে চলে আসে মাইকেলকে বিয়ে না করে। এরপরে মাইকেল
ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে আবার তার বন্ধুবান্ধব নিয়ে সারার বাড়িতে হামলা করে এবং তারা সারা এবং তার ফ্যামিলিকে থ্রেট করে যে তারা যেন এই কেসটা তুলে নেয়। যদি কেসটা তুলে না হয় তাহলে সারার সাথে দ্বিতীয়বার এরকম কিছু একটা ঘটতে পারে। কিন্তু সারা এবং তার ফ্যামিলি মাইকেলের এই থ্রেটকে ভয় পায় না এবং তারা সিদ্ধান্ত নেয় এই কেসটাকে তারা চালিয়ে যাবে। সো আদালতে কেস কন্টিনিউ চলতে থাকে, লড়াই হতে থাকে পূর্ণিমা ওরফে প্রিয়ামণি এবং বিজয়মোহন ওরফে মোহনলালের একে অন্যের বিরুদ্ধে। তারা নিজ নিজ ক্লায়েন্টকে ন্যায় দেওয়ার চেষ্টা করে। ন্যায় দেওয়ার চেষ্টা করে বলতে তারা নিজেরা কেস জেতার চেষ্টা করে। এখানে বিজয়মোহন একে একে সমস্ত সাক্ষী যারা মাইকেলের পক্ষে দিয়ে সাক্ষী দিয়েছিল তাদের সবাইকে একে একে ডাকে এবং তাদের প্রত্যেকের বয়ানের মধ্যে ত্রুটি খুঁজে বের করে এবং তারা প্রত্যেকে একে একে স্বীকার করে নেয় যে তারা মিথ্যে কথা বলছে এবং এইখানে তারা মাইকেলকে বাঁচানোর চেষ্টা করছে। সমস্ত সাক্ষী এবং প্রমাণ মিথ্যে প্রমাণ হলেও মাইকেলের উকিল একটা জিনিসকে জোরালোভাবে প্রমাণ করার চেষ্টা করে যে যেহেতু সারা অন্ধ সেহেতু সারার বক্তব্যকে প্রত্যক্ষদর্শী হিসাবে মেনে নেওয়া যায় না। তার জন্যে সারাকে প্রমাণ করতে হবে যে সে যে মানুষের চেহারায় হাত রেখেই মানুষের চেহারার উপর হাত রেখেই যে তার একটা নিখুঁত মূর্তি বানাতে পারে সেটা তাকে প্রমাণ করতে হবে এবং আদালতে সারাকে এই চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া হয় এবং সেটা করে মাইকেলের উকিল। এরপরে সারা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং আদালতের একটি আলাদা কক্ষে একজন অপরিচিত ব্যক্তির সাথে সারাকে বসিয়ে দেওয়া হয় সেই অপরিচিত ব্যক্তির মূর্তি মুখের আদলে মূর্তিটা তৈরি করার জন্যে। সেই অপরিচিত ব্যক্তি আর কেউ ছিল না, সে ছিল ডিফেন্স লয়ার রাজশেখর। তো যখন রাজশেখর এবং সারা পাশাপাশি ছিল রাজশেখর বিভিন্নভাবে সারাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, মানে কথার মাধ্যমে, যাতে সারা তার কাজে কনসেন্ট্রেট করতে না পারে। কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে আদালতে সবার সামনে যে মূর্তি স্থাপন করা হয় যেটা সারা দ্বারা নির্মিত হয়েছিল সেটা হুবহু রাজশেখরের আদলে তৈরি করা হয়েছিল। এর থেকে প্রমাণ হয়ে যায় যে সারা যেটা বলছিল সেটা সত্যি ছিল। বিজয়মোহন কেস জিতে যায় এবং আদালত সারার পক্ষে রায় দেয়। এতদিন যতক্ষণ কেস চলছিল সারা যখনই আদালতে আসতো সে তার মুখটাকে ঢেকে আদালতে আসতো লজ্জায়। এরপরে কেস জিতে যাওয়ার পরে সারা তার মুখের ওড়না খুলে সগর্বে আদালতের বাইরে আসে এবং মিডিয়ার সামনে নিজেকে প্রেজেন্ট করে, যদিও সমস্ত মিডিয়াকর্মী তাদের ক্যামেরা সারার থেকে দূরে সরিয়ে নেয়। আমরা আরেকটা দৃশ্য দেখতে পাই আদালতের মধ্যেই, যেটা কিনা ছিল কেস জেতার পরে সারা কৃতজ্ঞতাবশত বিজয়মোহনের মুখে মূর্তি তৈরি করতে চায়। সেই জন্য সে বিজয়মোহনের মুখে হাত বোলায়, কিন্তু বিজয়মোহন সে বলে তাকে এই সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে গল্প শেষ হয়। এবার আমরা আসি সিনেমার পারফরমেন্স এবং ব্যক্তিগত মতামত নিয়ে। ব্যক্তিগতভাবে সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে এবং তার যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত পারফরমেন্স, মোহনলাল এক কথায় অসাধারণ। বিপরীত দিকে উকিল চরিত্রে প্রিয়ামণি এবং প্রিয়ামণির বাবা রাজশেখরের চরিত্রে সিদ্দিকী, দুজনেই টপ নচ। সারার চরিত্রে অনস্বরা রাজন একজন অন্ধ মেয়ের চরিত্রে এত সুন্দর অভিনয় করেছে যে মোহনলালের সামনে এবং তাকে যথেষ্ট সাবলীল মনে হয়েছে। এবার আসি সিনেমার পরিচালকের কথায়। সিনেমার পরিচালক জিতু জোসেফ, যে কিনা ছিল দৃশ্যম ছবির ডিরেক্টর। মোহনলালকে নিয়ে জিতু জোসেফ তিন চারটে সিনেমা করেছে এবং প্রত্যেকটা সিনেমাই থ্রিলার টাইপের, মানে ক্রাইম ঘরানার সিনেমা। দৃশ্যম নিয়ে তো কোনো কথা হবে না। দৃশ্যম সিনেমাটাকে ভারতবর্ষে বোধহয় 8-10টা ভাষায় রিমেক করা হয়েছে। এরপরে দৃশ্যম 2 তৈরি করা হয়েছে, সেটাও রিমেক করা হয়েছে। এরপরে জিতু জোসেফ বানিয়েছে নিরু। পরিচালনার ক্ষেত্রে এই সিনেমাটা পরিচালনার ক্ষেত্রে সে খুবই নিখুঁতভাবে কাজ করেছে। অবশ্য অন্য সিনেমার ক্ষেত্রেও সে সেটাই করে থাকে। মোহনলালকে নিয়ে জিতু জোসেফ এই সিনেমাটা তৈরি করেছে এবং অন্যান্য সিনেমাগুলোর মতো এই সিনেমাটা খুবই ভালো হয়েছে। ডিরেকশনের দিক দিয়ে তাকে 10-এ 10 নাম্বার দেওয়া যেতে পারে। সিনেমার ক্রাইম স্টাইলকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে দর্শকের কখনো একঘেয়েমি লাগবে না।
কখনো মনে হবে যে বিরোধী পক্ষ পাল্লা ভারী, কখনো মনে হবে সরকার পক্ষ অর্থাৎ সারা এবং বিজয়মোহনের পাল্লা ভারী। সমানে সমানে লড়াই হতে থাকবে সিনেমার লাস্ট 15-20 মিনিট আগে পর্যন্ত। তো আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। আমি রেফার করব যে যাদের পক্ষে সম্ভব ওটিটিতে অ্যাভেলেবেল আছে, ডিজনি হটস্টারে, তারা ওটিটিতে দেখে নিন। ওটিটিতে যদি অ্যাভেলেবেল না পান কিংবা যদি ডিজনি হটস্টারে সাবস্ক্রিপশন না থাকে তাহলে সিনেমা হলে দেখার চেষ্টা করুন। আর তা যদি না হয় তাহলে আমি যে কাহিনী সংক্ষেপ আপনাদের সামনে প্রেজেন্ট করলাম সেটার থেকে বোঝার চেষ্টা করুন সিনেমাটা কেমন হয়েছে। আর আপনাদের যদি মনে হয় আমি সেটা ঠিকমতো করতে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং অবশ্যই বেল বাটনটাকে প্রেস করুন যাতে আমার পরবর্তী যে সিনেমার রিভিউ আমি করার চেষ্টা করব তার ইনফরমেশন বা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম। আবার ফিরে আসবো নতুন কোনো সিনেমার গল্প নিয়ে।